করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, এত অব্দি ক্লিয়ার? ক্লিয়ার, এটা লিখে রেখেছি। তাহলে আমরা কিন্তু সব কিন্তু আলটিমেট রিডাকশনের টার্মে আনতে হবে। এইবার খাতায় হেডিং দে, চল এটা বোঝা গেছে, খাতায় হেডিং দে, লেখ প্রমাণ শর্তে। প্রমাণ শর্তে মানে কি? প্রমাণ শর্ত মানে কি? স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড কন্ডিশনে মানে এসটিপিতে বেসিক্যালি। প্রমাণ শর্তে মানে ব্র্যাকেট লিখতে পারিস হচ্ছে এসটিপিতে। এখন আমি তুই যা যা করবো আজকের ক্লাসে সব হচ্ছে এসটিপিতে হবে। প্রমাণ শর্তে মানে ব্র্যাকেটে এসটিপিতে লেখ কোষের কোষের বিভব প্রভেদ নির্ণয়। প্রমাণ শর্তে কোষের বিভব প্রভেদ নির্ণয়। বাংলাটা কেমনটা লাগছে, ইংলিশটা লিখবো। প্রমাণ শর্তে কোষের বিভব প্রভেদ নির্ণয়, ইংলিশটা লেখ। লেখ মেজারমেন্ট অফ সেল পোটেনশিয়াল CELL, মেজারমেন্ট অফ সেল স্পেলিং হচ্ছে CELL, সেল পোটেনশিয়াল, ঠিক আছে? ব্র্যাকেটে IUPAC রুল, মেজারমেন্ট অফ সেল পোটেনশিয়াল ব্র্যাকেটে হচ্ছে আমার IUPAC রুল। আর এখন আমি তুই যা করছি সব স্ট্যান্ডার্ড কন্ডিশনে করছি, তাহলে এটা ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড কন্ডিশন তো লিখে রেখেছি, এসটিপি লিখে রেখেছি উপরে, বুঝতে পারছিস তো? তার মানে আমার যা হবে এখন সব ক্ষেত্রে কি আছে বলতো ভাই? টেম্পারেচার আছে কত? কত আছে টেম্পারেচার? কত আছে টেম্পারেচার? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার কত আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশার কত আছে? 1 ATM। গাঢ়ত্ব কত? 1 মোলার, বুঝেছিস? তাহলে এই কন্ডিশন আমি তো এখন সব কিছু মেজার করবো। তাহলে চল আমি তো একবার একটু, তোকে আর আঁকতে হবে না এই ছবিটা, এই ছবি আমি তুই লাস্ট ক্লাসে এঁকেছিলাম। কোন ছবি? ড্যানিয়েল সেলের ছবি। দেখ ড্যানিয়েল সেলের এই ছবিটা, ড্যানিয়েল সেলের তোর কাছে কী ছিল? তোর কাছে থাকতে হচ্ছে বেসিক্যালি বাঁ দিকে এখানে ছিল হচ্ছে আমার জিঙ্কের রড, আর এর মধ্যে আমার কী আছে ভাই? Zn+2, তাই না? এখান থেকে দেখ আমার এসব অ্যামমিটার বা ভোল্ট মিটার কানেক্ট করা আছে, দিয়ে আমার ওদিকেটা কোথায় যাচ্ছে? এদিকে কাকে ডোবানো আছে? কপারের রড, আর সলিউশনের মধ্যে আছে হচ্ছে আমার কপার+2, আর মাঝখানে হচ্ছে আমার সল্ট ব্রিজ কানেক্ট করা। এই আমি যদি দেখেছিলাম লবণ সেতু, তাই না? সল্ট ব্রিজ। এটার রিপ্রেজেন্টেশন আমার কি হতো? সেল রিপ্রেজেন্টেশন একটু করি। সেল রিপ্রেজেন্টেশন আমার হতো থাকে এইরকম, Zn স্ল্যাশ, আগের দিন করেছি এটা, Zn+2, মাঝখানে সল্ট ব্রিজ, তারপরে কী হতো? কপার+2 স্ল্যাশ কপার। এই হচ্ছে আমার সেল রিপ্রেজেন্টেশন হতো। বাঁ দিকের পার্টটা আমার তোর কী হতো? তাহলে চলো এবার আমি তো এইখান থেকে লেখা স্টার্ট করি, এই যে এখান থেকে সেল রিপ্রেজেন্টেশনটা এটা লেখ খাতায়। Zn/Zn+2 সল্ট ব্রিজ কপার+2 স্ল্যাশ কপার, Zn/Zn+2 সল্ট ব্রিজ কপার+2 স্ল্যাশ কপার। এর মধ্যে বাঁ দিকের পার্টটা হচ্ছে কি বারে আমার? অক্সিডেশন, ডান দিকের পার্টটা হচ্ছে আমার রিডাকশান। আচ্ছা এইবারে দেখ, এই যে ভাই আমি দুটোকে কানেক্ট করে দিলে এখানে যে অ্যামমিটার বা ভোল্টমিটারের কাঁটাটা ঘুরবে, তার মানে কি আমি এখানে একটা ভাই ভ্যালু পাচ্ছি, অবশ্যই কারেন্টের ভ্যালু পাবো। তার মানে কেন পাবো? তার কারণই তো ভাই আমার এটা দেখ, এখানের যে পোটেনশিয়াল আর এখানের যে পোটেনশিয়াল, এর জন্যই আমি এখানে ভ্যালুটা পাবো, স্বাভাবিক। এবার এটা ফিজিক্সের ব্যাপার। তো এখন এই ভ্যালুটা কী পাবো? তার মানে আমি এটাকে রিপ্রেজেন্ট করি কি? এটা তো আমার ওভারঅল সেল, এটা কিন্তু আমি ওভারঅল সেল বলি। এই পার্টটাকে আমি কি বলতাম? হাফ সেল, ওটাকে বলতাম হাফ সেল। দুটো হাফ সেল অ্যাড করলে আমি টোটাল সেল পেয়ে যাই সিম্পলি। তাহলে চল খাতার মধ্যে লিখি। এখন আমি তুই বার করছি কি? E0 সেল, E0 সেল বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে E0 সেল ওভারঅল আমি যে ভ্যালুটা পাবো, E0 সেল, E0 সেল ইকুয়ালস টু কী হবে? স্বাভাবিকভাবেই E0 বাঁ দিকেরটা প্লাস E0 ডান দিকেরটা। তাহলে লেখ E0 ইকুয়ালস টু কী হবে? E0 বাঁ দিক প্লাস E0 ডান দিক। তাহলে E0 বাঁ দিক, বাঁ দিক মানে কি ভাই? E0 বাঁ দিকে কোন রিয়াকশন হচ্ছে? অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের টার্মে লিখি E0 Zn/Zn+2, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই। প্লাস E0 0 কেন? কারণ সব স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে, ঠিক আছে? সব চলছে আমার কোথায় হবে? স্ট্যান্ডার্ড কন্ডিশনে, এসটিপিতে চলছে। E0 কী হবে? ওটা রিডাকশন কপার+2 স্ল্যাশ কপার, এইমাত্র আমি তো লেখা শিখেছি, স্ল্যাশ CU। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না। কেন যাবে না? IUPAC কী বলেছে ভাই? জারণটাকে বিজারণের টার্মে করতে হবে। তার মানে আমার কোনটা জারণ? এর মধ্যে এই পার্টটা জারণ। তাহলে এটাকে আমার কি ঘুরিয়ে লিখতে হবে, তাই না? এটাকে ঘুরিয়ে লিখলে আমার কী হয়ে যাবে? মাইনাস E0 অফ, এই এক্সপ্রেশনটাও চেঞ্জ হয়ে যাবে, Zn+2 স্ল্যাশ Zn। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, Zn+2 স্ল্যাশ Zn, ক্লিয়ার? আর বাকি পার্টটা যেরকম আছে থাকলো। এইবার একটু প্লাসটাকে আগে আনি, মাইনাসটাকে পিছিয়ে নিয়ে যাই। তাহলে আমার কী হয়ে গেল বলতো? দেখ আমার এটাই হলো, অর
E0 cell equals to E0 copper plus 2 slash copper minus E0 Zn plus 2 slash Zn। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আগে পরে করলাম ভাই, ঠিক আছে? দেখ এইবারে ভালো করে তাকা, এত বুঝে গেছে সবার? এইটা দেখ আমার কিন্তু অরিজিনাল রিপ্রেজেন্টেশন হলো, এবং এত অব্দি ক্লিয়ার? সব আমি বিজারণের টার্মে লিখেছি, কপার প্লাস টু কপার বিজারণের টার্মে, জেডেন প্লাস টু জেডেন বিজারণের টার্মে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি বলতে পারি দেখ বিজারণের টার্মে কপার প্লাস টু কপার মানে কি ডান দিকেরটা চলে এসছে না, ডান দিকেরটা দেখ আমার আগে এসছে, মাইনাস বিজারণের টার্মে বাঁ দিকেরটা, বিজারণের টার্মে ডান দিকেরটা মাইনাস বিজারণের টার্মে বাঁ দিকেরটা, তাই তো হচ্ছে, সেটাই ইকুয়ালস টু আমার E0 সেল। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা পেলাম এটাকে তুই এবার বক্স করবি, যেটা আমি লিখছি এখন, লেখ E0 সেল ইকুয়ালস টু কী হলো, E0 RHS মানে রাইট হ্যান্ড সাইড মাইনাস E0 LHS মানে লেফট হ্যান্ড সাইড ইন টার্মস অফ রিডাকশান। এই পুরোটাকে বক্স কর, E0 RHS মাইনাস E0 LHS, নিচে লিখে রাখছি কি ইন টার্মস অফ রিডাকশান, ইন টার্মস অফ রিডাকশান মানে কি বিজারণ। ক্লিয়ার, বোঝা গেছে? এইটাকে বক্স করবে, এই ফর্মুলাতে কিন্তু প্রচুর অঙ্ক হবে। এইবার তো শুরু হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক। E0 সেল ইকুয়ালস টু E0 RHS মাইনাস E0 LHS, E0 সেল ইকুয়ালস টু E0 RHS মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশান, নিচে লেখ ইন টার্মস অফ রিডাকশান, মানে আমাকে যদি কোশ্চেনে অক্সিডেশনের টার্মে দিয়েও দেয় আমাকে ঘুরিয়ে কিন্তু রিডাকশানটা বার করে নিতে হবে, বোঝা গেছে? E0 সেল ইকুয়ালস টু E0 RHS মাইনাস E0 LHS, বুঝলি? ক্লিয়ার? এই ফর্মুলা কখন ইউজ করব? যখন আমার পুরো খেলাটা হবে স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। যদি আমি অঙ্কের মধ্যে দেখি গাঢ়ত্ব কখনো 2 মোলার হয়ে গেছে, তাহলে কিন্তু আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? সেটা কী হবে সেটা পরের দিন ক্লাসে দেখবো। ওকে চল, এত অব্দি ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে চলো একটা অঙ্ক লিখি। তাহলে এই ফর্মুলা মাথায় আছে তো, E0 RHS মানে E0 LHS, লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ নিম্নলিখিত কোষটির এইসব কথা লিখতে হবে না, নিম্নলিখিত কোষটির লেখ কোষ বিভব নির্ণয় করো, নিম্নলিখিত কোষটির কোষ বিভব নির্ণয় করো, নিম্নলিখিত কোষটির কোষ বিভব নির্ণয় করো। ইলেকট্রোড পোটেনশিয়াল, সরি সেল পোটেনশিয়াল, সেল মানে কোষ, পোটেনশিয়াল মানে বিভব, ঠিক আছে? ইংলিশে লিখে রাখ, ফাইন্ড দ্য সেল পোটেনশিয়াল। হয়ে গেছে লেখা? আচ্ছা, স্ট্যান্ডার্ডটা বলা হয়নি না, প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল। আচ্ছা কী কী দেওয়া আছে লেখ, একটা সেলের রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, রিপ্রেজেন্টেশন লেখ খাতার মধ্যে, লেখ নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু, নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু, নিকেল প্লাস টুর পাশে ব্র্যাকেটের মধ্যে লেখ 1 মোলার, লিখেছিস? 1 মোলার দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে সল্ট ব্রিজ, তারপরে এজি প্লাস ব্র্যাকেটে 1 মোলার, এজি প্লাস ব্র্যাকেটে 1 মোলার হয়েছে, তারপর সিঙ্গেল দাগ, তারপরে এজি। এটা তোর কাছে দেওয়া আছে হচ্ছে কিসের ভ্যালু ভাই? দেওয়া আছে সেল রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে, তারপরে আরও ভ্যালু দেওয়া আছে, লেখ আরও দেওয়া আছে, লেখ দেওয়া আছে E0 নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু, দেখা যাচ্ছে দূর থেকে E0 নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু, E0 নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু ইকুয়ালস টু 0.25 ভোল্ট, E0 নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু ইকুয়ালস টু 0.25 ভোল্ট। আর দেওয়া আছে কি, লেখ E0 এজি স্ল্যাশ এজি প্লাস, এজি স্ল্যাশ এজি প্লাস, দেখতে পাচ্ছিস এজি স্ল্যাশ এজি প্লাস ইকুয়ালস টু 0.8 ভোল্ট। এই হচ্ছে তোর কাছে ডেটা দেওয়া আছে। চল এই অঙ্কটা একসাথে করি, তারপরেরটা তুই করবি, ঠিক আছে? কি বলেছে ভাই, তোকে একটা কোষ দিয়েছে, বলেছে কোষটার কি বার করতে হবে, বার করতে হবে হচ্ছে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব মানে কি বলতো, বেসিক্যালি E0 সেল, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, ঠিক আছে? তোকে এই দুটো ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা সেলটা কি দেওয়া আছে, সেলটা দেখ দেওয়া আছে হচ্ছে নিকেল স্ল্যাশ নিকেল প্লাস টু, ব্র্যাকেটে 1 মোলার দেওয়া। 1 মোলার মানে আমি কি বুঝতে পারছি বলতে, হ্যাঁ ভাই স্ট্যান্ডার্ড হতে পারে, একটা পার্ট দেখছি তাহলে স্ট্যান্ডার্ড হতে পারে, দেখ অন্যটাও আমার 1 মোলারই দেওয়া, তাহলে আমি বুঝছিলাম স্ট্যান্ডার্ড হতে পারে। কোশ্চেনের টেম্পারেচার কিন্তু বলেনি, কিন্তু দেখ কোশ্চেন তোকে প্রমাণ বলে দিয়েছে, তো প্রমাণ বলে দিয়েছে, আমার আর কিছু দেখারই দরকার নেই, বুঝতে পেরেছিস তো? তাহলে এটার আমি বার করবো হচ্ছে কি ভাই, কি টার্গেট আমার বার করা, চল তাহলে লিখি, আমার টার্গেট হচ্ছে E0 সেল বার করা, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। আরও কি বুঝতে পারছি ভাই, বাড়ি গিয়ে যদি প্র্যাকটিস না করি তাহলে ভুলে যাবো স্বাভাবিকভাবে, ঠিক আছে? তাহলে E0 সেল বার করতে হবে।
ইউরো কাপের খেলা দেখবি আর প্র্যাকটিস করবি, ঠিক আছে। ই0 সেল ইকুয়ালস টু তাহলে আমার কী হবে, ই0 RHS মাইনাস ই0 LHS, RHS মাইনাস LHS, তাহলে RHS আমার কোনটা, RHS কোনটা, এই পার্টটা হচ্ছে আমার RHS, দুটোকে আমার রিডাকশনের টার্মে লিখতে হবে। এ তো ভাই অলরেডি রিডাকশান, এ তো আমার অলরেডি রিডাকশান, তাহলে কী হবে বলতে ই0 সেল ইকুয়ালস টু ই0 RHS মাইনাস মানে AG প্লাস স্ল্যাশ AG মাইনাস ই0 LHS তো অক্সিডেশন, তাহলে অক্সিডেশনটাকে আমার রিডাকশনের টার্মে লিখতে হবে, তাহলে এটা আমার যাবে ঘুরে, তাহলে কী হলো বলতে এটা কিন্তু নিকেল প্লাস 2 হবে না, এটা আমার ঘুরে যাবে স্বাভাবিকভাবে রিডাকশনের টার্মে, তো তার মানে কী হলো নিকেল প্লাস 2 স্ল্যাশ নিকেল, এত অবধি বোঝা গেছে, ক্লিয়ার। দুটো আমার রিডাকশনের টার্মে হচ্ছে, বুঝতে পেরেছিস, জারণের টার্মে তো আমার লিখলে হবে না, ক্লিয়ার, বোঝা গেছে। তারপর কী হলো বিজারণের টার্মে, এইবার আমি ভ্যালু বসাই, চল ভ্যালু বসানোর সময় একটু দেখি, এটা আমি বুঝতে পারলাম কীভাবে লিখলাম। এইবারে দেখ কী ভ্যালু দেওয়া আছে তোকে কোশ্চেনে, ই0 AG প্লাস AG কি ভ্যালু দেওয়া আছে, না ভাই তোকে AG প্লাসের ভ্যালু দেওয়া, তার মানে তোকে জারণের ভ্যালু দিয়েছে, AG প্লাস মানে কি তোকে জারণের ভ্যালু দিয়েছে, দেখ 0 থেকে প্লাস মানে জারণের ভ্যালু দিয়েছে, বোঝা গেল। আমাকে তো বসাতে হবে বিজারণের রেসপেক্টে, তার মানে আমি কী করতে হবে, জাস্ট ঘুরিয়ে দিতে হবে, এটা ঘুরিয়ে দিলে আমার -0.8 হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এর ভ্যালু কত হলো আমি বসাচ্ছি ডাইরেক্ট -0.8 ব্র্যাকেটের মধ্যে বসালাম, চল। তারপর একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম। তারপরে সিমিলার হতে আমার কি লাগবে, দেখ ই0 নিকেল প্লাস টু নিকেল, আমার কি নিকেল প্লাস টু নিকেল দেওয়া আছে, না ভাই উল্টোটা দেওয়া আছে, তাহলে ওটাকে আমার আবার ঘুরিয়ে নিতে হবে, তাহলে কত হবে, ওটা আমার হয়ে গেলো -0.25। এইবার তুই যোগ বিয়োগ গুণভাগ কর, ভ্যালু কত আসছে, কত আসছে ভ্যালু, বলবি না, টাইম আপ ভাই এই যোগ বিয়োগ করার জন্য 0.17, এটা কি ভাগ হলো, এটা কি বিয়োগ হলো, 0.55 এক্স্যাক্টলি, 80 থেকে 25 বাদ দিলে তো ভাই 55 হয়, তার মানে আমার কি হলো এটা 0.08 নয়, তার মানে এটা কত হলো -0.55 ভোল্ট, এটা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেছে, চল বোঝা গেছে। পরের কোশ্চেন লেখ, এগুলো তো 2 নাম্বার, পরের কোশ্চেন লেখ ভোল্ট অবশ্যই ভোল্ট, ঠিক আছে। পরের কোশ্চেন লেখ ড্যানিয়েল কোষের জন্য ই0 সেলের মান নির্ণয় করো, ড্যানিয়েল কোষের জন্য ই0 সেলের মান নির্ণয় করো। ড্যানিয়েল কোষের জন্য ই0 সেলের মান নির্ণয় করো, লিখেছিস, দেওয়া আছে ই0, এবার এইভাবে লিখবো, ঠিক আছে, দেওয়া আছে ই0, এটা লিখছি বেসিক্যালি ই0 Zn/Zn+2, ই0 Zn/Zn+2 ইকুয়ালস টু প্লাস 0.76 ভোল্ট, হ্যাঁ 0.76 ভোল্ট লিখেছিস, এবং ই0 কপার প্লাস 2/কপার, ই0 কপার প্লাস 2/কপার ইকুয়ালস টু 0.34 ভোল্ট, ই0 কপার প্লাস 2/কপার ইকুয়ালস টু 0.34 ভোল্ট। হ্যাঁ, আর কিছু দেওয়া নি তোকে ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন কিন্তু দেয়নি, ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন আমি তুই জানি, আগের দিন দেখেছি, ওটা মনে রাখবো ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন, তাহলে কর দেখি এটা, তোকে ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশনকে বুঝতে হবে, ড্যানিয়েল সেল তো আগের দিন পড়েছি এবং মনেও রেখেছি কোনটা কোন দিকে কি হতো। So 1.1 1.1 ভোল্ট, তাই তো, হ্যাঁ এক্স্যাক্টলি। 1.1 ভোল্ট কীভাবে করলাম, ড্যানিয়েল সেল মানে আগের ক্লাসে পড়েছি, ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন কী হয়, ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন হচ্ছে বেসিক্যালি আমার Zn/Zn+2 সলভড ইজ কপার প্লাস 2/কপার, এই হচ্ছে আমার ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশন।
তার মানে কী হবে, বার করতে হবে E0 সেল। হ্যাঁ E0 সেল এই একটা মনে রাখলেই হবে। E0 সেল ইকোয়াসটা আমার কী হবে, রাইট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড, তার মানে E0 ইন টার্মস অফ রিডাকশন, তাহলে আমার কী হলো, জাস্ট কপার প্লাস টু স্ল্যাশ কপারই হবে, মাইনাস E0 এবার হচ্ছে আমার রিডাকশনের টার্মে, তাহলে ঘুরিয়ে দেবো এটাকে, E0 Zn প্লাস টু স্ল্যাশ Zn বসিয়ে দিই ভ্যালু, কপার প্লাস টু কপার, কোশ্চেনে কত দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কপার প্লাস টু কপারই দেওয়া আছে তাই তো, 0.34 মাইনাস, এইবারে মনে হয় কোশ্চেনে Zn প্লাস টু Zn দেয়নি, জিঙ্ক Zn প্লাস টু দিয়েছে, ঠিক আছে, কত দেওয়া আছে ভ্যালুটা, মাইনাস, কোশ্চেনে জিঙ্ক Zn প্লাস টু দেওয়া আছে, আমার চাই হচ্ছে Zn প্লাস টু Zn, তাহলে Zn প্লাস টু Zn এর ভ্যালুটা কত হবে, মাইনাস 0.76, তাহলে এটা হয়ে গেলো মাইনাস 0.76, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা গেল। আমার কোশ্চেনে দেওয়া আছে কি ভাই, Zn প্লাস টু, Zn প্লাস টু ভ্যালুটা হচ্ছে আমার প্লাস 0.76, তো আমার তো লাগবে ভাই E0 Zn প্লাস টু Zn, ওটার ভ্যালু হবে মাইনাস 0.76, বসিয়ে দিলাম, যোগ করছি, কত হচ্ছে 1.1 ভোল্ট, বোঝা গেছে, এই হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পেরেছি, এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে, চল পরের কোশ্চেন লিখ দেখি এবার, একইভাবেই কর, এইবারে তোকে একটুখানি ঘুরিয়ে দেওয়া আছে, লেখ, E0 সেল গণনা করো, একইভাবে E0 সেল নির্ণয় করো, E0 সেল নির্ণয় করো, E0 সেল নির্ণয় করো, এইবার তোকে আর সেল রিপ্রেজেন্টেশন দেয়নি, ঠিক আছে, তোকে সেল বিক্রিয়া মানে কোষ বিক্রিয়া দেওয়া আছে, কোষ বিক্রিয়া আজকে আমি যদি লেখা শিখলাম না, কোষ বিক্রিয়া লেখা, একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে, কোষ বিক্রিয়াটা লেখ, জিঙ্ক, কোষ বিক্রিয়া লেখ, জিঙ্ক প্লাস পিবি প্লাস টু, Zn প্লাস পিবি প্লাস টু, অ্যারো দিয়ে Zn প্লাস টু প্লাস পিবি, Zn প্লাস পিবি প্লাস টু, অ্যারো দিয়ে লিখছিস Zn প্লাস টু প্লাস পিবি, হয়েছে, আচ্ছা কি কি দেওয়া আছে, লেখ, দেওয়া আছে E0 Zn স্ল্যাশ Zn প্লাস টু, দেওয়া আছে E0 Zn স্ল্যাশ Zn প্লাস টু ইকুয়ালস টু প্লাস 0.76 ভোল্ট, E0 Zn স্ল্যাশ Zn প্লাস টু ইকুয়ালস টু 0.76 ভোল্ট, লিখেছিস, আর লেখ E0 পিবি স্ল্যাশ পিবি প্লাস টু, E0 পিবি স্ল্যাশ পিবি প্লাস টু ইকুয়ালস টু 0.13 ভোল্ট, হয়েছে লেখা, শুরু কর এবার, কর দেখি একটু ভেবে চিনতে, তোকে এবার কোষ বিক্রিয়া বলেছে, কোষ বিক্রিয়া দিয়েছে, খেলা সেই একই আছে, আর বাকিটা তোর হাতে, খেয়াল দেখি এবার, দু মিনিট সময় কর, একটু ভাব দেখি, সোজা একদম, একটুখানি জাস্ট ভাবলেই হয়ে যাবে, জিরো পয়েন্ট কত, হ্যাঁ পিবি প্লাস হচ্ছে 0.13 ভোল্ট, জিরো পয়েন্ট সিক্স থ্রি ভোল্ট, কীভাবে করলাম, বেসিক্যালি 0.63 ভোল্ট, আচ্ছা আমার কাছে দেওয়া হচ্ছে বেসিক্যালি কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা আমার কাছে যা দেওয়া আছে, দেখ আমি সেখান থেকে বুঝতে পারবো কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, কোষ বিক্রিয়া দেখেই বোঝা যায়, কীভাবে বোঝা যায় কোষ বিক্রিয়া দেখে, অবশ্যই ভাই এ তো ক্লাস 11এই শিখেছিলাম, ক্লাস 11 তোর এই রিয়াকশান দিয়ে বলতে হতো কোনটা জারণ কোনটা বিজারণ, কী দেওয়া আছে কোষ বিক্রিয়াটা, কী দেওয়া আছে বিক্রিয়াটা, Zn প্লাস পিবি প্লাস টু, আমার কি হচ্ছে ভাই Zn প্লাস টু প্লাস পিবি, ভালো করে দেখ ভাই, জিঙ্ক আমার Zn প্লাস টুতে কনভার্ট হয়েছে, তার মানে 0 থেকে প্লাস টু, তার মানে এটা আমার জারণ, তার মানে এটা যদি সেল রিপ্রেজেন্টেশন লিখি কীভাবে লিখবো,
সামনে আমার জারণ হবে জেডএন স্ল্যাশ জেডএন প্লাস টু আমার হয়ে গেল সামনে, স্বাভাবিকভাবেই সল্ট ব্রিজ চলে আসবে, পিবি প্লাস টু পিবিতে কনভার্ট হচ্ছে মানে বিজারণ, তাই তো লিখবো ভাই পিবি প্লাস টু স্ল্যাশ পিবি, তো সিম্পল একদম, তাহলে হয়ে গেল খেলা শেষ। এটাই তো আমরা বেসিক্যালি কোষের রিপ্রেজেন্টেশন হবে, সেল রিপ্রেজেন্টেশন। তাহলে ই জিরো সেল কী হবে বেসিক্যালি ই জিরো আর এইচএস মাইনাস এল এইচএস, তার মানে ই জিরো আর এইচএস মানে কি বেসিক্যালি এই কাপেলটা রিডাকশানের টার্মেই আছে, তার মানে পিবি প্লাস টু স্ল্যাশ পিবি মাইনাস ই জিরো এই কাপেলটা জারণের টার্মে আছে, ঘুরিয়ে নিতে হবে। তাহলে কী হলো ভাই ই জিরো জেডএন প্লাস টু স্ল্যাশ জেডএন। কোশ্চেনে পিবি প্লাস টু পিবির ভ্যালু দেওয়া আছে না ভাই, উল্টোটা দেওয়া আছে, পিবি পিবি প্লাস টুর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে কোশ্চেন উল্টোটা দেওয়া আছে পিবি পিবি প্লাস টুর, আমার লাগবে ভাই পিবি প্লাস টু পিবি, তাহলে আমার জাস্ট কোশ্চেনে যা ভ্যালু আছে তার উল্টোটা হয়ে গেল 0.13 ভোল্ট, বোঝা গেছে, মাইনাস এই ভ্যালুটা বসাই, কোশ্চেন এটা দেওয়া আছে না ভাই, জেডএন জেডএন প্লাস টু দেওয়া আছে, জেডএন জেডএন প্লাস টু ভ্যালু কত দিয়েছে 0.76, তাহলে এটার ভ্যালু কত হবে মাইনাস 0.76। এইবারে ভাই তুই যোগ বিয়োগ করবি, তাহলে 76 থেকে 13 বাদ দিলে 0.63 ভোল্ট, বোঝা গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি তড়িৎদ্বার বিভাগের অঙ্ক, সোজা সোজা অঙ্ক, জাস্ট আমার এই জিনিসটা বুঝলেই হয়ে যাবে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। এইবার খাতায় হেডিং দে, চল লেখ লেখ বাংলাটা, তাই তো, লেখ কোষের স্বতঃস্ফূর্ততা, ইংলিশে লিখবো, পারবো ভাই, ইংলিশ বুঝতে পারবো, লেখ স্পন্টেনিটি অফ আ সেল, স্পন্টেনিটি অফ আ সেল রিয়াকশন, স্পন্টেনিটি, স্পন্টেনিয়াস মানে কি বলতো স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, এই তুই বাড়িতে নিজে থেকে পড়াশোনা করিস, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, ঠিক আছে, এক্স্যাক্টলি, তোর মধ্যে থার্মোডাইনামিক্স তোর ডেল চার্জ হচ্ছে লেস দ্যান জিরো, তো যাই হোক চল, স্পন্টেনিটি অফ আ সেল রিয়াকশন, স্পন্টেনিটি অফ আ সেল রিয়াকশন অ্যান্ড ক্যালকুলেশন অফ গিভস ফ্রি এনার্জি, স্পন্টেনিটি অফ আ সেল রিয়াকশন, spontaneity of a cell reaction and calculation of gives free energy, GIWB, ঠিক আছে, GIWB apostrophe S, gives free energy, spontaneity of a cell reaction and calculation of gives free energy, লিখেছিস? আচ্ছা, মানেটা নাকি সব কিছুতে আসছি, বাংলা যদি তুই লিখতে চাস তাহলে লিখতে পারিস। স্পন্টেনিটি মানে কি বলতো স্বতঃস্ফূর্ততা, ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সে মনে আছে পড়েছিলাম একটা রিয়াকশন স্বতঃস্ফূর্ত হওয়ার কন্ডিশন, মনে আছে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন ছিল থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, কি কি ছিল চল তাহলে একটু খাতার মধ্যে লিখি, লেখ খাতার মধ্যে লেখ, স্বতঃস্ফূর্ত হওয়ার, সরি স্বতঃস্ফূর্ত হওয়ার লিখতে হবে না, লেখ গিবসের মুক্ত শক্তির সাপেক্ষে, লেখ গিবসের মুক্ত শক্তির সাপেক্ষে, গিবসের মুক্ত শক্তির সাপেক্ষে, গিবসের মুক্ত শক্তির সাপেক্ষে, গিবসের মুক্ত শক্তির সাপেক্ষে, তার মানে কি বেসিক্যালি গিভস ফ্রি এনার্জি, এটাকে বলে গিভস ফ্রি এনার্জি, অ্যাকচুয়ালি কি সেগুলো থার্মোডাইনামিক্স হবে, সেখানে আমি আসবো না, ঠিক আছে। তো গিভস ফ্রি এনার্জি মানে কি, গিভস ফ্রি এনার্জিকে মনে আছে আমার কি দিয়ে ডিনোট করতে বলতো, এইভাবে ডেল্টা জি, ক্লাস 11 থার্মোডাইনামিক্স মনে পড়ছে, ক্লাস 11 থার্মোডাইনামিক্স ডেল্টা জি, ডেল মানে কি পরিবর্তন, আর জি মানে হচ্ছে ছিল গিভসের মুক্ত শক্তি। কোনো প্রসেসে আমার যদি গিভসের মুক্ত শক্তির পরিবর্তন লেস দ্যান জিরো হতো, তাহলে আমার এটা কি দিতে বলতো স্পন্টেনিয়াস, তাহলে খাতার মধ্যে আমি 1 নম্বর লিখছি, এটা গিভসের মুক্ত শক্তির সাপেক্ষে বলে 1 নম্বর আমি এটা লিখছি, ডেল্টা জি লেস দ্যান জিরো হলে আমার কি হয় স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, স্বাভাবিকভাবেই। আচ্ছা আমি যদি এটা প্রমাণ কন্ডিশনে করি তাহলে ডেল জির মাথায় কী লাগবে বলতে, একটা জিরো লাগবে, এক্স্যাক্টলি স্বাভাবিকভাবেই, তাহলে প্রমাণ হলে এটা ডেল জির মাথায় জিরো লাগবে, ওটা আমি আলাদা করে লিখছি না, তো বুঝতে পারছি। আচ্ছা দেখ ডেল জি যদি আমার গ্রেটার দেন জিরো হয় তাহলে আমার কী হতো বলতো, ক্লাস 11 থার্মোডাইনামিক্স কী হতো, ডেল জি গ্রেটার দেন জিরো হলে আমি দেখি হ্যাঁ অস্বতঃস্ফূর্ত, ঠিক আছে, তাহলে লেখ অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস, অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস, লিখেছিস? হ্যাঁ লিখেছি, অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস, বোঝা গেছে। তারপর একটা লেখ ইকুয়ালস টু জিরো, যদি আমার ডেল্টা জি ইকুয়ালস টু জিরো হয় তাহলে আমার কী হতো বলতে, এটা কিসে আছে বলতে পারবি, অ্যাট ইকুইলিব্রিয়াম মানে রাসায়নিক সাম্যে আছে, তাহলে আমি লিখলাম অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে এই হচ্ছে আমার তিনখানা কন্ডিশন গিভসের মুক্ত শক্তির সাপেক্ষে, ক্লাস 11-এ ছিল এক্স্যাক্টলি এই জিনিসটা, ঠিক আছে, এটা ছিল আমার ক্লাস 11-এর পার্ট, এত তুই বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এইবারে সাপোজ আমি পুরো খেলাটা খেলছি কোথায়, এসটিপিতে আমি খেলছি, তাহলে যদি আমার এসটিপিতে খেলি তাহলে আমার ডেল্টা জি জিরো কী হয়ে যাবে ভাই, সরি ডেল্টা জিকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, মাথায় নট দিয়ে। এইবার আমি একটু ডেল্টা জির ভ্যালু ক্যালকুলেট করবো। দেখ ক্লাস 11-এ থার্মোডাইনামিক্স যদি দেখেছিলি ডেল্টা জি মানে কি বলতে, অ্যাকচুয়ালি তাহলে লেখ ডেল্টা জি মানে ইকুয়ালস টু লেখ মাইনাস অফ, ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস অফ, এটা থার্মোডাইনামিক্সের পার্ট, কিচ্ছু থার্মোডাইনামিক্সে ঢুকতে হবে না এখন, ডেল জি ইকুয়ালস টু কি লেখ মাইনাস অফ ওয়ার্ক ডান, বেসিক্যালি মাইনাস অফ ওয়ার্ক ডান ছিল হচ্ছে ক্লাস 11-এ,
ডেল জি ইকুয়ালস টু মাইনাস অফ ওয়ার্ক ডান। তো এখন এখানে ওয়ার্ক ডান তাহলে ওয়ার্ক লিখতে পারিস, চাইলে ওয়ার্ক লিখতে পারিস মাইনাস অফ ওয়ার্ক, ঠিক আছে, মাইনাস অফ ওয়ার্ক। এগুলো ক্লাস 11 থার্মোডাইনামিক্সের পার্ট, এখানে আমি যাবো না এখন, ইনফ্যাক্ট লাগবে না তো আমরা ওই জন্য যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ এখানে যে আমার সিস্টেমটা হচ্ছে ভাই ইলেকট্রন দেওয়া নেওয়া চলছে, তার মানে আমার যেখানে ওয়ার্কটা হচ্ছে সেটা আমার কি ওয়ার্ক হচ্ছে বলতে বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক, স্বাভাবিকভাবে ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক, ইলেকট্রনের ফ্লো, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার মানে এটা আমার হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক। তার মানে আমি এটাকে বলতে পারি কি বলতো, ওয়ার্ক নিচে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। এসব ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবে না, আগেই বলে দিচ্ছি, জাস্ট ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, ফর্মুলা কোথা থেকে এসছে তার জন্য দেখাচ্ছি। রেলজিক্যালস থেকে বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক। এইবারে ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্কের বাংলা কি, বৈদ্যুতিক কার্য, তুই লিখতে পারিস চাইলে, তাহলে ইকুয়ালস লিখে রাখ মাইনাস অফ বৈদ্যুতিক কার্য, মাইনাস অফ বৈদ্যুতিক কার্য, বৈদ্যুতিক কার্য লিখেছিস, বৈদ্যুতিক কার্য। আচ্ছা এইবারে আমি চলে যাবো হচ্ছে ফিজিক্সের মধ্যে, ফিজিক্সের মধ্যে। আচ্ছা বল তো বেসিক্যালি বৈদ্যুতিক কার্যের ফর্মুলা কি, বা ইলেকট্রিক্যাল ওয়ার্কের ফর্মুলা কি, বৈদ্যুতিক কার্যের ফর্মুলা। আমি এখন বৈদ্যুতিক কার্য নিয়ে করছি, বৈদ্যুতিক কার্য, হ্যাঁ ওটা তো ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক, তুই পড়েছিস ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক বা ইলেকট্রিক ওয়ার্ক, ইলেকট্রিসিটি পড়েছিস, হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, ভি ইন্টু কিউ, এক্স্যাক্টলি। ওয়ার্ক হচ্ছে বেসিক্যালি কি বলতো, পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ, তাই না, এটা তোর ফিজিক্সের মধ্যে আছে। তার মানে বৈদ্যুতিক কার্য ইকুয়ালস টু কি, চল আমি এর মধ্যে লিখছি দেখ, চার্জ ইন্টু, তাহলে কি হবে, চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এক্স্যাক্টলি এটাই তোর আছে ফিজিক্সের মধ্যে আছে এই জিনিসটা, পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ, ক্লিয়ার। তাহলে এইবারে দেখ, তাহলে এবার আমি বার করবো হচ্ছে ভাই, এটা বার করলে আমার হয়ে যাবে খেলা শেষ। তাহলে আমি একটা সেলের মধ্যে, সাপোজ এই যে সেল এতক্ষণ যেগুলো করছিলাম, সেই সেলের মধ্যে যে ওয়ার্ক হচ্ছে সেটা আমি বার করতে পারবো এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আচ্ছা দেখ পোটেনশিয়াল ডিফারেন্স, ওই যে ভাই সেলের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছিলাম, স্ট্যান্ডার্ড কন্ডিশনে ওটা কিন্তু আমি E0 সেল দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে আমার কী হয়ে যাবে বলতো, চার্জের হয়তো কিছু একটা পাবো, তাহলে এখন ছেড়ে দিই চার্জের জায়গাটা, ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আমার কে ঢুকে গেল, E0 সেল, বোঝা যাচ্ছে, জিরো কেন, তার কারণ আমি এসটিপিতে করছি, তাহলে এটা হয়ে গেল আমার E0 সেল। এবার এইখানে কি বসবে সেটা আমি এখন ডিরাইভ করে একটু বার করবো, এই ডেরিভেশন তো পরীক্ষাতে দেবে না, কিন্তু ডেরিভেশনটা দেখে রাখবো, ঠিক আছে। চার্জের জায়গায় কি হবে, ক্লিয়ার। আচ্ছা চার্জ মানে কি, বেসিক্যালি চার্জ মানে হচ্ছে কি ভাই, কতগুলো ইলেকট্রনের ফ্লো হলো সেখান থেকে আমি পেয়ে যাবো, কতগুলো ইলেকট্রনের ফ্লো সেখান থেকে পেয়ে যাবো, ওটাও আছে। চার্জ মানে কি, কতগুলো ইলেকট্রন ফ্লো হলো, দেখ আমি তো ভাই এখানে আলটিমেটলি তো আমার এদিক থেকে ওদিকে তো ইলেকট্রনই যাচ্ছিল না, তো কত অ্যামাউন্টের ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা হলে তো আমি পেয়ে যাবো, কত অ্যামাউন্টের ইলেকট্রন হচ্ছে, চল লিখি একটু খাতা মধ্যে, লেখ নিচে লেখ, ধরা যাক, ধরি n মোল ইলেকট্রন প্রবাহিত হয়, ধরি n মোল ইলেকট্রন প্রবাহিত হয়, বুঝতে পারছিস তো, n মোল ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা বলতো ক্লাস 11 চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টার, 1 মোল ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন, বল ইন্টু 10 টু দি পাওয়ার 23, অ্যাভোগাড্রো সংখ্যক, ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার, 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তাই 1 মোল ইলেকট্রন মানে কত, 6.02 × 10 টু দি পাওয়ার 23 খানা ইলেকট্রন, তাহলে n মোল ইলেকট্রন মানে কত, n ইন্টু 6.02 × 10 টু দি পাওয়ার 23 খানা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে বল এই যে এতগুলো ইলেকট্রনের টোটাল যা চার্জ সেটাই তো আমার এখানে হবে, আমি যদি ধরে নিই n প্রবাহিত হচ্ছে, n মোল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। একখানা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কত, ছোটবেলায় পড়েছিলাম 1.60 × 10 টু দি পাওয়ার -19 কুলম, একখানা ইলেকট্রনের চার্জ কত হবে 1.60 × 10 টু দি পাওয়ার -19 কুলম, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনের চার্জ কত হবে, তাহলে খাতায় লেখ একটি ইলেকট্রনের চার্জ 1.60 × 10 টু দি পাওয়ার -19 কুলম, একটি ইলেকট্রনের চার্জ 1.602 × 10 টু দি পাওয়ার -19 কুলম, লিখেছিস। আচ্ছা সুতরাং হ্যাঁ 1.602 × 10 টু দি পাওয়ার -19, 1.602 × 10 টু দি পাওয়ার -19 কুলম। সুতরাং 1 মোল ইলেকট্রনের চার্জ কি হবে, এটা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে লেখ 1.602 × 10 টু দি পাওয়ার -19 ইন্টু 6.022 10 টু দি পাওয়ার 23, যেটা লিখেছিলি ওটা ইন্টু 6.022 × 10 টু দি পাওয়ার 23, এত কুলম, বোঝা গেছে, ক্লিয়ার। এটার ভ্যালু কত হবে, তুই ক্যালকুলেটর বসাতে পারিস চাইলে, এখন বসাতে হবে না, কারণ 1.602 পর আরও অনেকগুলো টার্ম থাকবে সিমিলার ওয়েতে, ওই যেটা বসিয়েছি অ্যাভোগাড্রো নাম্বার, তারপরে অনেকগুলো টার্ম আছে, সব যদি বসাই তাহলে আমার কী হয়ে যাবে বলতো, ইকুয়ালস টু লেখ 96,500, 96,500 কুলম, 96,500 কুলম, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে,
1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। এটা লাল কালি দিয়ে বক্স করে রাখ, মুখস্থ করতে হবে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্বকেই বলে কি বলতো? 1 ফ্যারাডে। হ্যাঁ, লেখ 1, এটা ইকুয়ালস টু 1 ফ্যারাডে বা 1 ফ্যারাড, ঠিক আছে? 1 এফ, 1 এফ না, ফিজিক্সে পড়েছিস না? তাহলে লেখ 96,500 কুলম্ব ইকুয়ালস টু 1 ফ্যারাডে বা 1 এফ, ক্যাপিটাল এফ, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাড। 2 মোলের চার্জ কত? 2 ফ্যারাড। মানে হচ্ছে কত কুলম্ব আমি বার করতে পারবো, বুঝেছিস? 2 ইন্টু ওটা। কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এন মোল ইলেকট্রনের চার্জ কত হবে? এন ফ্যারাড। 1 মোলের চার্জ হয় 1 ফ্যারাডে, এন মোলের চার্জ কত হবে? এন ফ্যারাড। তাহলে চলে এইবারে আমি এই ইকুয়েশনে কি বসাচ্ছি বলতে, কি চার্জের জায়গায় আমি বসিয়ে দিলাম কি এন ফ্যারাড, এন ইন্টু এফ, এন ইন্টু এফ। তাহলে আমি ফার্স্ট ফর্মুলা পেলাম কি বলতো? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইকুয়ালস টু এন ইন্টু এফ ইন্টু E0 সেল। এটা দিয়ে তোর পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। ফার্স্ট ফর্মুলা আমি কি পেলাম? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইকুয়ালস টু এন ইন্টু এফ ইন্টু E0 সেল। মনে থাকবে? এন ইন্টু এফ ইন্টু E0 সেল। কোনটা কি? এন মানে কত মোল ইলেকট্রন। আচ্ছা, কত মোল ইলেকট্রন বার বলছি এবার, এটা কি হয়েছে? এটা E0 সেল তো আমি তুই বার করতে পারি, তখন তো তাই করছিলাম। এফ এর ভ্যালু তো বসিয়ে দেবো। আচ্ছা, ওয়ার্কের ইউনিট কি? কাজের ইউনিট কি? ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্কের ইউনিট কি হয়? জুল, এক্স্যাক্টলি জুল। এটার ইউনিট কি? E0 সেলের ইউনিট কি? ভোল্ট। এফ এর ইউনিট কি হবে বলতো? ফ্যারাড। কিন্তু রাখলে হবে না, এটাকে কুলম্বে কনভার্ট করতে হবে। তার কারণ কি? তুই ফিজিক্স এটাও পড়েছিস, কুলম্ব ইন্টু ভোল্ট ইকুয়ালস টু জুল। তাহলে আমাকে কিন্তু কুলম্বে কনভার্ট করতে হবে, বোঝা গেছে? তার মানে এন এফ E0 সেল, আমি এফ এর জায়গায় 96,500 বসাবো, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এন এফ ইন্টু E0 সেল, বুঝেছিস? আচ্ছা, এনটা ইকুয়ালস টু কি? লেখ এন ইকুয়ালস টু কি বেসিক্যালি দেখবি, ওই আমি তো যখন কোষ বিক্রিয়া লিখছিলাম, সেল রিয়াকশন যখন লিখছিলাম, দেখ আমি ইলেকট্রন কেটে দিচ্ছিলাম, মনে আছে? আলটিমেটলি গুণ করে। দেখ, যদি আমি দেখি যে ভাই দুটো ইলেকট্রন কেটে গেল, তার মানে কি বলতো? ও দুখানা ইলেকট্রন দিয়েছে, এই দুখানা ইলেকট্রন নিয়ে নিয়েছে। ওটাতে অ্যাকচুয়ালি দুটো হয় না, ওটা 2 মোল হয়। কারণ এই যে আমি তুই যত রিয়াকশন পড়ি, এগুলো সব মোলের রেসপেক্টে হয়। তার মানে ওখানে এনের ভ্যালু হতে হচ্ছে আমার 2। তুই যে কোনো সেল রিয়াকশনে যতগুলো ইলেকট্রন কেটে দিচ্ছিস, সাপোজ আমার এখানে 2 ইলেকট্রন ছিল, এখানে 3 ইলেকট্রন ছিল, আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 6 করে নিলাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 6 করে নিলাম। তাহলে এনের ভ্যালু কত হলো বলতো? 6। এই 6টা ইলেকট্রন দিলে 6টা ইলেকট্রন নিল, বোঝা গেছে? তার মানে আমি এনের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কোথা থেকে? কোষ বিক্রিয়ার ওই ইলেকট্রন কাটাকুটির থেকে আমি এনের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, বোঝা গেল? তাহলে এন মানে কি? এর মানে আমি বার করতে পারছি কোথা থেকে? কোষ বিক্রিয়ার ওই ইলেকট্রন, ঠিক আছে? কটা ইলেকট্রন আমি বার করতে পারছি, বুঝেছিস? এন মানে কি হলো?